আমাদের ঢাকা শহর অবাসযোগ্যতার দিক দিয়ে আমরা যদি বলি সেটা আমরা ষষ্ঠ স্থানে। গত 5 বছরে ধরলে যদি ধরি আমাদের তেমন কোনো সেই অর্থে পরিবর্তন নেই। আমরা আসলে বৈশ্বিক প্রেক্ষাপটে আমাদের ঢাকা শহর বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ একটা শহর, গুরুত্বপূর্ণ একটা মেগাসিটি, কিন্তু তার বাসযোগ্যতা তেমন একটা বাড়ছে না। 24 সালে যে বাসযোগ্যতার সূচক প্রকাশ করেছে সেখানে আমরা দেখতে পেয়েছি যে আমাদের অবস্থান 173টি দেশের শহরের মধ্যে আমাদের 168তম। আমরা যদি নিচের দিক দিয়ে বা অবাসযোগ্যতার দিক দিয়ে আমরা যদি বলি সেটা আমরা ষষ্ঠ স্থানে। এখন আমরা গত বছর কেমন ছিলাম বা এই বছর কেমন দেখা যায় স্থানে হিসেবে 1-2 পার্থক্য হয় গত বেশ কয়েক বছর ধরেই। মূল যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা প্রতিনিয়ত একদম কখনো সবচেয়ে খারাপ, কখনো দ্বিতীয়, তৃতীয় বা পঞ্চম, ষষ্ঠ এই ধরনের একটা অবস্থানে আমরা ঘোরাফেরা করছি, যেটা বোঝাচ্ছে যে আমাদের আসলে সেই অর্থে গত 5 বছরে ধরলে যদি ধরি আমাদের তেমন কোনো সেই অর্থে পরিবর্তন নেই। আমরা বাসযোগ্যতার সূচকে আমাদের স্কোর, যেটা টোটাল স্কোর, যেটা 100-র মধ্যে বিবেচনা করা হয়, সেই আমাদের স্কোর হচ্ছে 43। আমরা যদি খেয়াল করি এখন যে আমাদের সবচেয়ে বেশি বাসযোগ্য শহর এবছরও ভিয়েনা, অস্ট্রিয়ার ভিয়েনা শহর, সে পেয়েছে 100-র মধ্যে 98.4, প্রায় 100-র মতোই। আবার আমরা যদি নিচের দিকে শহর দেখি, সবচেয়ে অবাসযোগ্য শহর যেটা হয়েছে যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ার দামেস্কো, সেটা যুদ্ধকালীন একটা অবস্থা, সেখানে 30.7 পেয়েছে তারা, আমরা পেয়েছি 43। আবার বর্তমানে যুদ্ধ চলছে ইউক্রেনে, সেই ইউক্রেনের যে রাজধানী কিয়েভ, সেই কিয়েভের স্কোর হচ্ছে আমাদের চেয়ে বেশি, আমরা 43, তারা 44.5, আমরা হচ্ছে 168, তারা 165। তো এটা একটা ইন্ডিকেশন যে আমরা আসলে বৈশ্বিক প্রেক্ষাপটে আমাদের ঢাকা শহর বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ একটা শহর, গুরুত্বপূর্ণ একটা মেগাসিটি, কিন্তু তার বাসযোগ্যতা তেমন একটা বাড়ছে না। যেটা বলছিলাম যে আমাদের বাসযোগ্যতার সূচকে যদি আমরা ইমপ্রুভ না করতে পারি তাহলে কি হবে? ঢাকা আমাদের রাজধানী, আমরা এখন এই মুহূর্তে ঢাকাতেই আছি। ঢাকা বাংলাদেশের ইকোনমির লাইফলাইন বলা হয়ে থাকে। আমাদের অর্থনীতি 40% এই ঢাকা শহর থেকেই, বা জিডিপির 40% ঢাকা শহর থেকেই সেক্ষেত্রে প্রডিউস হয়। তাহলে আমরা যারা ঢাকার মানুষ, আমরা যারা সারা দেশের ইকোনমিকে কন্ট্রিবিউট করছি, আমরা কি ভালো আছি? আমাদের বাসযোগ্যতার এই যে ইন্ডিকেটরগুলো বোঝাচ্ছে যে আসলে আমরা ভালো নেই। যদিও আমরা নিজেরা ইকোনমির প্রডিউসার অন্যতম বড়, সেই কিন্তু আমরা রিলেটিভলি খারাপ আছি। এখন ইকোনমিক ইন্টেলিজেন্স ইউনিটের এই যে দুটো ছবি যদি আপনারা খেয়াল করেন, একটা হচ্ছে আমাদের ঢাকা, যার র্যাঙ্কিং 168, আর পাশে হচ্ছে ভিয়েনা, যেটা বর্তমানে র্যাঙ্কিং 1 আছে, গতবারও তারা প্রথমে ছিল। সেখানকার একটা রাস্তার ছবি আর কি, একটা ইন্ডিকেটর, যে যদিও অবশ্যই কথা আসে যে ঢাকার পপুলেশন এবং ভিয়েনার পপুলেশনের সেই অর্থে তুলনীয় নয়, কিন্তু তারপরেও তারা সকল ইন্ডিকেটরই ভালো, সেটাও আমাদের খেয়াল রাখতে হবে। এখন ইআইও বা ইকোনমিক ইন্টেলিজেন্স ইউনিট তারা যে বাসযোগ্যতা মাপে, সেটা মূলত 5টি ইন্ডিকেটরকে তারা, সেটা সাবসেট থেকে তারা আলটিমেটলি লিভেবিলিটি ইন্ডেক্সটা তৈরি করে। প্রথমটা হচ্ছে স্থিতিশীলতা। স্থিতিশীলতা বলতে সেই শহরে সেখানে কোনো ধরনের অপরাধ প্রবণতা আছে কিনা, সন্ত্রাস, সামরিক অস্থিরতা বিশ্বের অনেক দেশে থাকে, বেসামরিক বা সিভিল আনরেস্ট থাকে, স্থিতিশীলতা স্টেবিলিটি আছে কিনা, সেটা একটা ইন্ডিকেটর। স্বাস্থ্যসেবা, হেলথ ফেসিলিটি, সেটা সরকারি বেসরকারি স্বাস্থ্যসেবার মান। সংস্কৃতি বা কালচার এবং একই সাথে এনভায়রনমেন্ট। এই সংস্কৃতি এবং কালচার এনভায়রনমেন্ট ইন্ডিকেটরের মধ্যে আছে লেভেল অফ করাপশন আছে, আমাদের মত প্রকাশের স্বাধীনতা কেমন, সেটাও এই বাসযোগ্যতার মধ্যে ইনক্লুডেড। খেলাধুলা করবার সুযোগ আছে কিনা, আমাদের কালচারাল ফেসিলিটি আছে কিনা, এগুলো প্রধানত আছে। শিক্ষার ক্ষেত্রে অনুরূপভাবে সরকারি শিক্ষা সুবিধাদি কেমন আছে, বেসরকারি পর্যায়ে শিক্ষা সুবিধাদি কেমন আছে, তার অ্যাফোর্ডেবিলিটিও সেখানে গুরুত্বপূর্ণ। আর অবকাঠামো ইন্ডিকেটরের মধ্যে অনেকগুলো বিষয় আছে, সেখানে সড়ক নেটওয়ার্ক আছে, গণপরিবহন আছে, আবাসন হাউজিং আছে, ওয়াটার অ্যাভেলেবিলিটি আছে, টেলিকমিউনিকেশন আছে, এই ইন্ডিকেটরগুলো আছে। এগুলো মিলে মোটত ইকোনমিক ইন্টেলিজেন্স ইউনিট এই বাসযোগ্যতা সূচকটা করে।